আমাদের আজকের আলোচনার কেন্দ্রে আছে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা এই জীবন কবিতাটি। আমাদের একজন শ্রোতা বিশেষভাবে এই কবিতাটা নিয়ে একটা গভীর পর্যালোচনার অনুরোধ করেছেন, বিশেষ করে পরীক্ষার প্রস্তুতির জন্য। কিন্তু আমার মনে হয় এই কবিতাটা শুধু পরীক্ষার জন্য নয়, এটা আসলে জীবনের প্রতি এক আপসহীন ভালোবাসার ঘোষণা। চলুন এই কবিতার গভীরে ডুব দেওয়া যাক আর খুঁজে বের করার চেষ্টা করা যাক ঠিক কি বলতে চেয়েছেন কবি। ঠিক তাই। আর সুনীলের কবিতার সবচেয়ে বড় শক্তি হল তিনি খুব সাধারণ শব্দ দিয়ে খুব সহজ কথা দিয়ে জীবনের খুব গভীর দর্শন তুলে ধরতে পারেন। হ্যাঁ, একদম। এই জীবন কবিতাটিয়ে তার ব্যতিক্রম নয়। আপাত দৃষ্টিতে এটা এক তরুণের জীবনের দাবি দেওয়া মনে হতে পারে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক সার্বজনীন আকাঙ্ক্ষা, কিভাবে একটা জীবনকে সত্যি জীবন্ত করে তোলা যায়। কবিতার শুরুটাই তো এক কথায় অসাধারণ, একটা ঝাঁকুনি দিয়ে শুরু হয়। বাঁচতে হবে, বাঁচার মতন, বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক। হ্যাঁ, আমার কাছে এটা কোনো অনুরোধ বা ইচ্ছা বলে মনে হয় না, বরং মনে হয় এটা একটা নির্দেশ, একটা একটা দাবি। কবি যেন নিজেকেই আদেশ করছেন। খুব গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ। এটা নিঃস্বকে কোনো বিপ্রকাশ নয়, এটা একটা জেদ। জেদ, ঠিক। এখানেই কবি পুরো কবিতার সুরটা বেঁধে দিচ্ছেন। তিনি বলছেন, শুধু শ্বাস-প্রশ্বাস নেওয়া বা দিন গুজরান করাটাই জীবন নয়, জীবনকে হতে হবে জীবন্ত। এই জীবন্ত শব্দটা খুব দামি। খুব দামি। এর মানে হল প্রাণশক্তিতে ভরপুর, সজীব, অর্থপূর্ণ। ৭০-এর দশকে কলকাতার যে অস্থির সময়, যে ভাঙা গড়ার যুগ, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একজন তরুণের এই উচ্চারণ আসলে সময়ের দাবিকেই তুলে ধরে। আচ্ছা। গতানুগতিক জীবনের যে অচলায়তন, সেটা ভাঙার এক তীব্র আকাঙ্ক্ষা কাজ করছে এর পেছনে। তাহলে কবিতার শিরোনাম এই জীবন, এখানে এই শব্দটার উপর জোর দেওয়ার কারণও কি এটাই, যে কোনো জীবন নয় বরং এই বিশেষ জীবন্ত জীবনটার কথাই বলা হচ্ছে? একদম। শিরোনামের সার্থকতা যদি বিশ্লেষণ করতে হয়, তবে এই জায়গাটাতেই আলোকপাত করতে হবে। কবি শুধু জীবন না বলে এই জীবন বলছেন, কারণ তিনি একটি আদর্শকে, একটি নির্দিষ্ট জীবন দর্শনকে চিহ্নিত করছেন। একটা আদর্শ। হ্যাঁ, যে জীবন হবে অভিজ্ঞতায় পরিপূর্ণ, আনন্দে বেদনায় সজীব এবং আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত। এই আদর্শ জীবনই হল এই জীবন। তাই আলোচনার শুরুতেই এই ধারণাটা স্পষ্ট করে নেওয়া খুব জরুরি। ঠিক। এরপর কবি তার দাবির তালিকাটা পেশ করছেন। বলছেন, আমি কিছুই ছাড়ব না, এই রোদ ও বৃষ্টি আমাকে দাও, ক্ষুধার অন্ন। হ্যাঁ, এই কিছুই ছাড়ব না বলার মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ আছে। এটাকে কি জীবনের প্রতি এক ধরনের লোভ বলা যায়? লোভ বলা যেতে পারে, তবে ইতিবাচক অর্থে। এটা হল জীবন রস আস্বাদনের অতৃপ্ত আকাঙ্ক্ষা। কবি জীবনকে খণ্ডিতভাবে গ্রহণ করতে রাজি নন। তিনি সবটা চান। তিনি জীবনের সবটাকেই চান। রোদ যেমন এখানে সুখ, সাফল্য বা প্রাপ্তির প্রতীক, তেমনি বৃষ্টি হল দুঃখ, ব্যর্থতা বা প্রতিকূলতার প্রতীক। সাধারণত মানুষ তো শুধু রোদটাই চায়, বৃষ্টিকে এড়িয়ে যেতে চায়, কিন্তু কবি দুটোকেই আলিঙ্গন করছেন, কারণ তিনি জানেন রোদ আর বৃষ্টি মিলেই প্রকৃতি পূর্ণতা পায়, তেমনি সুখ আর দুঃখ মিলেই জীবন সার্থক হয়। আর ক্ষুধার অন্ন, এটা তো জীবনের ন্যূনতম চাহিদা, কিন্তু এর পরে তিনি যা চাইছেন তাতে বিষয়টা আরও জটিল হয়ে উঠছে। ঠিক। ক্ষুধার অন্ন হল বেঁচে থাকার মৌলিক শর্ত, যাকে আমরা বলি বেসিক নিড। কিন্তু কবির চাওয়াটা এখানেই থেমে নেই। একেবারেই না। তিনি বলছেন, শুধু যা নয় নিছক অন্ন, আমার চাই সব লাবণ্য। এই দুটো লাইনের মধ্যেই তার জীবন দর্শনের মূল চাবিকাঠি লুকিয়ে আছে। আমার মনে একটা প্রশ্ন আসছে, আজকের দিনে দাঁড়িয়ে এই অন্ন আর লাবণ্যের ধারণাটা আমরা কিভাবে দেখব? খুব ভালো প্রশ্ন। মানে, আমাদের অনেকেরই হয়তো অন্নের চাহিদা পূরণ হয়েছে, কিন্তু লাবণ্যের নামে আমরা কি নিছক বিনোদন বা কন্টেন্ট ভোগ করছি? কবির বলা লাবণ্য কি আরও গভীর কোনো অনুভূতির কথা বলে? খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন তুলেছেন। এখানেই এই কবিতার সার্বজনীনতা। কবির কাছে লাবণ্য মানে শুধু বাইরের সৌন্দর্য নয়, এর অর্থ আরও ব্যাপক। আচ্ছা। শিল্প, সাহিত্য, সঙ্গীত, প্রেম, প্রকৃতি, মানবিক সম্পর্ক, এই সবকিছু মিলিয়ে যে নান্দনিক বোধ তৈরি হয়, সেটাই লাবণ্য। আত্মার খোরাক। একদম, আত্মার খোরাক।
আজকের ডিজিটাল যুগে আমরা তথ্যের বন্যায় ভাসছি, বিনোদনের হাজারো বিকল্প আমাদের সামনে, কিন্তু সেগুলো কি আমাদের আত্মাকে পুষ্ট করছে নাকি কেবল ইন্দ্রিয়কে সাময়িকভাবে তৃপ্ত করছে? কবি সেই প্রশ্নটাই তুলে দিচ্ছেন। তিনি বলছেন, শুধু জৈবিক অস্তিত্ব টিকিয়ে রাখা নয়, আত্মিক এবং মানসিকভাবেও জীবনকে সুন্দর করে তুলতে হবে। ঠিক। তাই অন্ন এবং লাবণ্য, এই দুটো চাহিদা পরস্পর বিরোধী নয়, বরং একে অপরের পরিপূরক। একটি শরীরকে বাঁচায়, অন্যটি বাঁচায় আত্মাকে। এই দুইয়ের মেলবন্ধনেই জীবন গোটা হয়ে ওঠে। অর্থাৎ শরীর আর আত্মার এক ভারসাম্যপূর্ণ জীবনের কথা বলছেন তিনি। কিন্তু যদি সমাজ বা পরিস্থিতি সেই ভারসাম্য গড়তে না দেয়, কবিতার পরের অংশেই তো সুরটা একেবারে পাল্টে যাচ্ছে। হ্যাঁ একটা তীব্র দ্রোহের ভাব চলে আসছে। হ্যাঁ, এতক্ষণের দার্শনিকতার পর এবার আসছে বাস্তবের কঠিন মাটিতে আঁচড়ে পড়ার পালা। কবি বলছেন, নইলে গোটা দুনিয়া খাবো, আমাকে কেউ গ্রামেগঞ্জে ভিখারি করে পালিয়ে যাবে। এই হুঙ্কারটা, এই হুঙ্কারটা আসছে এক গভীর আশঙ্কা থেকে। তিনি বুঝতে পারছেন তার এই পরিপূর্ণ জীবনের স্বপ্নকে সমাজ খুব সহজে মেনে নেবে না। এই যে গ্রামেগঞ্জে ভিখারি করে সস্তা দরে নিলাম করবে বা কামারশালায় ফেলে দেওয়ার কথা বলছেন, এই প্রতীকগুলোর আড়ালে ঠিক কোন ভয়টা কাজ করছে? এখানে কবি শিল্পীসত্তার বা ব্যক্তিসত্তার অবমাননার ভয় কাজ করছে। গ্রামেগঞ্জে ভিখারি করে দেওয়ার মানে হল তার অস্তিত্বকে গুরুত্বহীন করে দেওয়া, তাকে প্রান্তিক বানিয়ে দেওয়া। আচ্ছা। সস্তা দরে নিলাম করার অর্থ হল তার মেধা, তার সৃষ্টিশীলতাকে সস্তা শ্রম হিসেবে ব্যবহার করা, তার যোগ্যতার সঠিক মূল্যায়ন না করা। সুনীল এবং তার কৃত্তিবাস গোষ্ঠীর কবিরা তো প্রতিষ্ঠান বিরোধিতার জন্যই পরিচিত ছিলেন। তাদের এই লড়াইটা করতে হয়েছে। আর কামারশালায় ফেলা, এটা তো বেশ ভয়ঙ্কর একটা ছবি। কামারশালায় এখানে যান্ত্রিক, সৃষ্টিহীন, কঠোর পরিশ্রমের প্রতীক, যেখানে উত্তপ্ত লোহাকে পিটিয়ে নিজের ইচ্ছেমতো আকার দেওয়া হয়, ব্যক্তিত্বকে অস্বীকার করা হয়। মানে স্বকীয়তাকে নষ্ট করে দেওয়া। ঠিক, কবি আশঙ্কা করছেন সমাজও তাকে এই যান্ত্রিকতার চাপে পিষে তার স্বকীয়তা, তার ভেতরের লাবণ্য বোধকে নষ্ট করে দিতে পারে। এই সমস্ত অবিচারের বিরুদ্ধেই তার দ্রোহ, নইলে গোটা দুনিয়া খাব। এটা তো একটা চরম ঘোষণা। হ্যাঁ, এটা আক্ষরিক অর্থে পৃথিবীকে খেয়ে ফেলার কথা নয়। এটা হলো প্রচলিত ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়ার হুঙ্কার। যদি তাকে তার মতো করে বাঁচতে না দেওয়া হয়, তবে তিনি সবকিছু ওলটপালট করে দেবেন। এই তীব্র দ্রোহের পরেই তিনি বলছেন, এখন আমার অন্য খেলা। তার মানে কি তিনি এই ধ্বংসের পথ থেকে সরে আসছেন? এই অন্য খেলাটা ঠিক কি? এটা ধ্বংসের পথ থেকে সরে আসা নয়, বরং প্রতিরোধের কৌশল বদলানো। আচ্ছা, কৌশল বদল। তিনি যেন বলছেন, তোমরা আমাকে নিয়ে যে নিয়ম মাফিক খেলাটা খেলতে চেয়েছিলে, আমাকে ভিখারি বা শ্রমিক বানানোর যে ছক কষেছিলে, আমি আর সেই খেলার পুতুল নই। এখন থেকে খেলাটা আমি আমার নিয়মে খেলব। বাহ! এই অন্য খেলা হল আত্মপ্রতিষ্ঠার খেলা, নিজের শর্তে বাঁচার লড়াই। এটা হল সমাজের চাপিয়ে দেওয়ার নিয়মের বিরুদ্ধে নিজের অস্তিত্বকে প্রতিষ্ঠা করার এক শৈল্পিক প্রতিরোধ। তিনি আর শিকার হবেন না, এবার তিনি নিজেই খেলোয়াড়। তার মানে প্রথমে জীবনের কাছে দাবি, তারপর সেই দাবি পূরণের পথে বাধা এলে তার বিরুদ্ধে দ্রোহ এবং সবশেষে নিজের শর্তে সেই জীবনকে ছিনিয়ে নেওয়ার লড়াই। দারুণ একটা উত্তরণ। এই বিদ্রোহের পর কবিতার শেষাংশটা কিন্তু আবার বেশ শান্ত আর দার্শনিক হয়ে উঠেছে। ঠিক, ঝড়ের পর যেমন প্রকৃতি শান্ত হয়, তেমনি দ্রোহের পর কবি এক গভীর আত্ম উপলব্ধিতে পৌঁছান। তিনি বলছেন, পত্রপাতায় কবিতা যেমন আপন মনে খেলায় মাতে, গোটা জীবন মানুষ সেজে আসা হল, মানুষ হয়েই ফিরে যাব। এখানে জীবনকে তিনি একটা কবিতার সঙ্গে তুলনা করছেন। হ্যাঁ, পত্রপাতার কবিতা যেমন আপন মনে খেলায় মাতে, এই লাইনটা আমার খুব পছন্দের। এর মধ্যে একটা অদ্ভুত সারল্য আর স্বতঃস্ফূর্ততা আছে, তাই না? একদম। যেমন কবিতা কোনো জোর করে লেখা হয় না, তা কাগজের বুকে আপন খেয়ালে স্বাভাবিক ছন্দে ফুটে ওঠে। কবিও তার জীবনকে সেভাবেই যাপন করতে চান, সহজ, স্বতঃস্ফূর্ত এবং কৃত্রিমতা বর্জিত। আর এর পরের দুটো লাইন আরও গভীর। মানুষ সেজে আসা হলো, এর মধ্যে একটা নাটকীয়তার আভাস আছে, যেন এই পৃথিবীতে আসাটা একটা নির্দিষ্ট ভূমিকায় অভিনয় করতে আসার মতো। ঠিক, কিন্তু তিনি শুধু সেই সাজ বা ভূমিকা নিয়ে সন্তুষ্ট থাকতে চান না। তিনি মানুষ হয়েই ফিরে যাব বলতে চাইছেন। এই সেজে আসা আর হয়ে যাওয়ার মধ্যে পার্থক্যটা কোথায়? মানুষ সেজে আসা হলো একটা সম্ভাবনা। আমরা মানুষ হিসেবে জন্মাই, কিন্তু প্রকৃত মানুষ হয়ে উঠতে হয় নিজের কর্মের মাধ্যমে,
অভিজ্ঞতার মাধ্যমে। আচ্ছা। কবি বলতে চাইছেন তিনি এই জীবনের সবটা রোদ, বৃষ্টি, অন্নলাবণ্য, দ্রোহ, লড়াই এই সব কিছুর মধ্যে দিয়ে গিয়ে জীবনের সবটুকু আস্বাদন করে তবেই বিদায় নিতে চান। তিনি শুধু একটা খোলস নিয়ে থাকতে চান না, তিনি একজন পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে চান, যে মানুষ জীবনের কাছে মাথা নত করেনি, নিজের মর্যাদাকে প্রতিষ্ঠা করেছে। এবং সব শেষে কবিতাটা শেষ হচ্ছে সেই প্রথম 3টে লাইন দিয়ে, বাঁচতে হবে বাঁচার মতন। এই পুনরাবৃত্তির মাধ্যমে কবি কি তার মূল বক্তব্যকে আরও জোরদার করতে চাইলেন? অবশ্যই এই পুনরাবৃত্তি বা চক্রাকার কাঠামো কবিতাটিকে একটি সম্পূর্ণতা দিয়েছে। শুরুতে যা ছিল এক তীব্র আকাঙ্ক্ষা, কবিতা শেষে এসে সমস্ত অভিজ্ঞতা আর দ্রোহের পর তা এক পরিণত দৃঢ় প্রতিজ্ঞায় রূপান্তরিত হয়েছে। ঠিক। তিনি যেন নিজেকে এবং আমাদের সবাইকে বারবার মনে করিয়ে দিচ্ছেন, জীবনের চূড়ান্ত লক্ষ্য এটাই। এটা তার জীবন দর্শন, তার ম্যানিফেস্টো। তাই কবিতার মূল ভাব বা সারমর্ম লেখার সময় এই কাঠামোর কথা উল্লেখ করলে উত্তরটা অনেক জোরালো হয়। এটা প্রমাণ করে যে জীবনের প্রতি কবির এই আপোষহীন ভালোবাসা কোনো সাময়িক আবেগ নয়, এটা তার আজীবনের সাধনা। তাহলে যদি পুরো আলোচনাটা এক জায়গায় আনি, এই জীবন আসলে এক পরিপূর্ণ, প্রাণবন্ত এবং অর্থবহ জীবনযাপনের অকপট দলিল। একদম। দেয়। যেখানে জাগতিক চাহিদা আর আত্মিক সৌন্দর্য, সুখ আর দুঃখ, সামাজিক দ্রোহ আর আত্মমর্যাদা সব কিছুকেই নিজের করে নেওয়ার এক তীব্র আহ্বান আছে। একদম ঠিক। কবি জীবনের কোনো অংশকেই বাদ দিতে চান না, কারণ সব মিলিয়েই জীবন গোটা এবং জীবন্ত হয়ে ওঠে। আচ্ছা। আর আলোচনার শেষে একটা ভাবনা যোগ করতে চাই, সুনীল এই কবিতাটি যখন লিখছেন তখন সময়টা ছিল অন্যরকম, কিন্তু আজকের এই চূড়ান্ত গতির যুগে, এই ডিজিটাল ইনফরমেশন ওভারলোডের সময়ে, যেখানে আমাদের মনোযোগ সারাক্ষণ ছিন্ন ভিন্ন, সেখানে বাঁচার মতন বাঁচার ধারণাটা কি আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠেনি? খুব ভাবার মতো একটা কথা। হয়তো এখন এর প্রাসঙ্গিকতা আরও অনেক বেশি। তাই না? যখন আমাদের জীবনটা ভার্চুয়াল স্ক্রিনের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ছে, তখন কনসিয়াসলি জীবনের রোদ, বৃষ্টি অনুভব করা, অন্যের পাশাপাশি আত্মার লাবণ্যকে খোঁজার চেষ্টা করাটাই হয়তো সবচেয়ে বড় বিদ্রোহ। ঠিক তাই। হয়তো এই যুগে কামারশালার রূপ বদলেছে, সেটা এখন হয়তো কোনো কর্পোরেট ডেস্ক বা সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম, কিন্তু তার চাপ থেকে বেরিয়ে এসে নিজের স্বকীয়তাকে বাঁচিয়ে রাখার লড়াইটা একই রয়ে গেছে। এই কবিতাটা সেই লড়াইয়ের কথাই বলে, আজও একইভাবে। এই প্রশ্নটা নিয়ে আমাদের শ্রোতারাও ভাবতে পারেন যে তাদের জীবনে এই জীবনের বার্তাটা কতটা প্রাসঙ্গিক।